বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ভারতের দিল্লিতে বসে সংবাদ সম্মেলনের আয়োজন। বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয় 5 দাবি। নির্বাচনী প্রচারণা ঘিরে একের পর এক সংঘর্ষ। বিএনপির দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র কিশোরগঞ্জ, আহত অন্তত 30। নির্বাচনে ভোট চুরি নিয়ে রুমিন ফারহানার কড়া হুঁশিয়ারি। চুরি ঠেকাতে কেন্দ্র পাহারায় টানা 2 দিন অবস্থানের পরামর্শ। বিএনপি ছেড়ে জামায়াতের জোটে লেবার পার্টি, শিগগিরই আসতে পারে ঘোষণা, জানালেন হামিদুর রহমান আজাদ। গণভোটের জন্য 238 আসনে প্রার্থী ঘোষণা এনসিপির। বাড়ি বাড়ি গিয়ে হ্যাঁ ভোট দিতে বার্তা। গণভোট নিয়ে গুজব ছড়ানোর দাবি আসিফের। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভারতের দিল্লিতে ফের প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়েছে দলটি। সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে। এছাড়া বিশ্ববাসীর উদ্দেশ্যে 5 দফা দাবি জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতৃত্বের এই কথোপকথনের আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া বা এফসিসি। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ 5 দফা দাবি তুলে ধরেছে, যার অন্যতম হলো বিগত বছরের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্তের দাবি। অনুষ্ঠানটিতে বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সশরীরে হাজির ছিলেন, আর ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন আরেক প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সপ্তাহ 2 আগে পরপর 2 সপ্তাহে ভারতের রাজধানী দিল্লি শহরে আওয়ামী লীগ নেতাদের 2টি সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও গত বছর 1.5 ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের অনেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনের আগে সে দেশের মানুষের কাছে আওয়ামী লীগের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্যই ভারতের মাটিতে এভাবে একের পর এক সংবাদ সম্মেলন আয়োজন করছে দলটি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা গণমাধ্যমকে জানান, বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য ভারতের গণমাধ্যমকে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে, তাই দিল্লিতে সংবাদ সম্মেলন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই তুমুল সংঘর্ষ বাধে কুমিল্লা 2 আসনে। বিএনপির মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় হোমনা উপজেলা। এর ঠিক একদিন পর আবারও ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় চেয়ার ছড়াছড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 30 জন। গেল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের জনসভাস্থলে সংঘর্ষের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী জনসভা চলছিল। তবে অসুস্থজনিত কারণে প্রার্থী সেখানে উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থলে পৌঁছায়। এই সময় চেয়ারে বসা নিয়ে 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটে চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনা। যদিও এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে দুপক্ষ, তবে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোয়েব খান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হতে পারেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তের পর ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই আগামী 11 থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে হবে, এমনটাই আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, কেউ যেন ভোট চুরি করতে না পারে। প্রত্যেককে যার যার কেন্দ্রের পাহারায় থাকতে হবে, কারণ ভোটারদের একটা ভোট তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎকে নিশ্চিত করবে। শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের 5 গাঁও গ্রামবাসীদের সঙ্গে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগ কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না। তার বাবা ভাষা সৈনিক অলি আহাদের কথা স্মরণ করে বলেন, 1973 সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি। তাই আগামী 11 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে
থাকতে হবে। তিনি বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়। স্বাধীনতার 55 বছর চললেও এই আসনের অবহেলিত জনপদগুলোর আজও কোনো উন্নয়ন হয়নি। তাই তিনি এলাকার উন্নয়নে একটিবার সুযোগ চান। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে ভোটারদের দৃঢ় আশ্বাস দেন। প্রয়োজনে সরকারকে বাধ্য করবেন অবহেলিত এইসব জনপদকে উন্নয়ন করার। শুরুতে পরিকল্পনা ছিল এবারের নির্বাচনে ইসলামী ভোট এক বাক্সে আনবে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে সময়ের সাথে স্পষ্ট হয় ফাটল। 11 দলীয় জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর থেকে 10 দলীয় জোট নিয়েই নির্বাচনী প্রচারণায় নামে জোটের সঙ্গীরা। এবার এই জোটে যুক্ত হতে যাচ্ছে নতুন সঙ্গী। এতে আবারও 11 দলীয় জোটে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি। 11 দলীয় জোটের ঘোষণা দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি 10 দলের হয়েছিল। তবে শনিবার লেবার পার্টি যুক্ত হলে আবার 11 দলীয় জোটই হবে। শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমচিখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, দুটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি। একদিকে বাংলাদেশের 11টি নিবন্ধিত রাজনৈতিক দল, 10 দল নিয়ে প্রশ্ন উঠলেও শনিবার আরও একটি দল যুক্ত হবে। সে কারণে 11 দলীয় ঐক্যের কথা বলা হয়েছে। যদিও তিনি তার বক্তৃতায় বলেননি কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটের সাথে। তবে জানা গেছে মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টি তাদের সঙ্গে যুক্ত হচ্ছে। বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি, কিন্তু নির্বাচনের প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি। এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধছে। গণভোটে বিসমিল্লাহ থাকবে না। গণভোট নিয়ে প্রান্তিক এলাকায় এমন সব বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসন্ন গণভোটের প্রচারণায় 238টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শুক্রবার রাতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের পক্ষে জনমত গঠন এবং হ্যাঁ জয়যুক্ত করতে দেশব্যাপী সচেতনতা কর্মসূচি পালন করবে এনসিপি। তার মতে মাঝ পর্যায়ে গণভোট নিয়ে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে। এসব বিভ্রান্তি দূর করা এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলেও জানান তিনি। মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, প্রান্তিক এলাকায় বিসমিল্লাহ বাদ দেওয়ার মতো ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার রুখতে এবং প্রতিটি গ্রাম ও অলিতে গলিতে সঠিক বার্তা পৌঁছে দিতে 238টি আসনের মনোনীত প্রার্থীরা সক্রিয় ভূমিকা পালন করবেন। এনসিপি মূলত 270টি আসনে গণভোটের প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। প্রাথমিক ধাপে 238টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মনোনীত প্রার্থীরা নিজ নিজ এলাকায় দ্রুততম সময়ে সাংগঠনিক কার্যক্রম ও প্রচার শুরু করবেন। জনগণের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরাই হবে তাদের মূল কাজ, এমনটাই জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের হিড়িক লেগেছে। শ্রীলঙ্কা থেকে শুরু হওয়া এই হাওয়া বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছেছে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, থাইল্যান্ড ও মিয়ানমারেও বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিশ্লেষকদের মতে নির্দিষ্ট দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলনগুলো শেষ পর্যন্ত দীর্ঘদিনের দুর্নীতিতে পুঞ্জীভূত ক্ষোভ ও শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে। 2022 সালে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কায় গণবিক্ষোভের ফলে প্রেসিডেন্ট দেশ ছাড়তে বাধ্য হন। 2024 সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দমনে সরকারের সহিংস নীতি ও বিতর্কিত মন্তব্য শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। অন্যদিকে ইন্দোনেশিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে সহিংস বিক্ষোভে সরকার মন্ত্রিসভায় রদবদল করতে বাধ্য হয়। প্রতিটি দেশেই জেনজি প্রজন্ম প্রথাগত শাসনের পরিবর্তে স্বচ্ছতা ও নতুন রাজনৈতিক সংস্কৃতির দাবি তুলেছে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিভিন্ন শহরে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পর্যবেক্ষকরা পরিচিত একটি প্রশ্ন সামনে এনেছেন। ইসলামী প্রজাতন্ত্র কি শেষ পর্যন্ত পতনের মুখে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রার দ্রুত অবমূল্যায়ন, শ্রমিক ধর্মঘট এবং ধর্মীয় কর্তৃত্বের প্রকাশ্য অবাধ্যতা এমন এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে যা সাধারণত যে কোনো রাষ্ট্র ব্যবস্থাকে টলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
যেখানে দক্ষিণ এশিয়ায় জনরোষে ক্ষমতার কেন্দ্রগুলো ভেঙে পড়ছে, সেখানে ইরানে ধারাবাহিক বিক্ষোভ সত্ত্বেও শাসন ব্যবস্থা টলেনি এতটুকু। এর মূল কারণ হিসেবে ইরানের পরমাণু কর্মসূচি বিরোধী ইউনাইটেড এগেইনস্ট ইরানের উপদেষ্টা সাইদ গোলাকার দেশটির সুসংগঠিত ও আদর্শিক ত্রিস্তরীয় কাঠামোকে চিহ্নিত করেছেন। সাইদ গোলাকার ব্যাখ্যা অনুযায়ী 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পাওয়ার পর থেকে আয়াতুল্লাহ আলী খামেনি নিজেকে কেবল রাজনৈতিক নেতা নন, বরং ইসলামী প্রজাতন্ত্র রক্ষার জন্য ঈশ্বর প্রদত্ত দায়িত্বপ্রাপ্ত একজন অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এখানে শাসন ব্যবস্থা রক্ষা করা একটি পবিত্র ধর্মীয় দায়িত্ব, যা সরকারি দমন নীতিকেও নৈতিক ন্যায্যতা দেয়। দ্বিতীয় কারণ, বাইত ই রাহবারি বা সর্বোচ্চ নেতার দপ্তর একটি শক্তিশালী অদৃশ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এটি সংবিধান ও পার্লামেন্টের ঊর্ধ্বে থেকে দেশের সামরিক, গোয়েন্দা ও অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। স্পষ্টত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং বাশিজ মিলিশিয়া সরাসরি সর্বোচ্চ নেতার প্রতি অনুগত। তারা কেবল বিদ্রোহ দমনই করে না, বরং দেশের অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে শাসন ব্যবস্থার ভিত্তি মজবুত রাখে। দক্ষিণ এশিয়ায় সরকার পতনের পর রাজনৈতিক শূন্যতা ও অস্থিতিশীলতা দেখা দিলেও ইরান তার এই কঠোর প্রশাসনিক ও ধর্মীয় স্থাপত্যের মাধ্যমে অভ্যন্তরীণ চাপ প্রতিহত করে আসছে। দেশটির কঠোর সুরক্ষা ব্যবস্থা যে কোনো বাহ্যিক চাপের মুখেও আপোষহীন এবং সর্বোচ্চ নেতার আদর্শিক আনুগত্যের উপর বেশি নির্ভরশীল। এই কারণগুলোই ইরানে একের পর এক গণবিক্ষোভেও এখনও সরকার পতন ঘটাতে পারেনি বলে মনে করেন ইরানের পরমাণু কর্মসূচি বিরোধী ইউনাইটেড এগেইনস্ট ইরান এর উপদেষ্টা সাইদ গোলাকার। ইরানের দিকে একটি বড় মার্কিন নৌবহর বা আর্মাডা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না বলেও আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরুর বিষয়ে তেহরানকে নতুন করে সতর্ক করেছেন ট্রাম্প। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না, তবে আমরা ইরানের উপর নিবিড়ভাবে নজর রাখছি। তিনি আরো বলেন, আমাদের অনেক যুদ্ধ জাহাজ ইরানের দিকে যাচ্ছে, হয়তো আমাদের এটি ব্যবহার করতে হবে না, তবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। পাশাপাশি ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে সম্ভাব্য ইরানি হামলা থেকে রক্ষা করতে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন বাহিনী নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেয়ার পথ খোলা রাখতে এই মোতায়েন। গত সপ্তাহে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে রণতরীগুলো যাত্রা শুরু করে। সম্প্রতি ইরানে বিক্ষোভকারীদের উপর সরকারের কঠোর দমন পীড়নের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ট্রাম্পের দাবি, হুমকির মুখে প্রায় 840 জনের ফাঁসি স্থগিত করেছে ইরান। তিনি বলেন, আমি বলেছিলাম যদি ওই মানুষগুলোকে ঝোলানো হয় তবে তোমাদের উপর এমন আঘাত হানা হবে যা তোমরা কখনো দেখোনি। তোমাদের পারমাণবিক কর্মসূচিতে আমরা যা করেছি তার তুলনায় সেটি হবে নগণ্য। ট্রাম্পের মতে নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে ফাঁসি বাতিলের সিদ্ধান্ত একটি ভালো লক্ষণ। ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি আবারও অন্য কোনো এলাকায় পারমাণবিক কার্যক্রম শুরু করে আমরা সেখানেও হামলা চালাবো। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, অন্তত 7 মাস ধরে আমরা ইরানের উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যাচাই করতে পারিনি। ইরানের কাছে 440.9 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পর্যাপ্তভাবে সমৃদ্ধ করা গেলে এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হতে পারে। এদিকে ইরানের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছে, এই বিক্ষোভে এখন পর্যন্ত 4519 জন নিহত হওয়ার তথ্য তারা নিশ্চিত করেছে। তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা দাবি করেন, নিহতের সংখ্যা 5000 ছাড়িয়েছে, যার মধ্যে প্রায় 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। 2025 সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুদ্ধ থামাতে তৎপর হন ডোনাল্ড ট্রাম্প। পরে গত নভেম্বরে তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তি পরিকল্পনার প্রস্তাব দেন। তবে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের আপত্তির মুখে সেই প্রস্তাবে বেশ কিছু পরিবর্তন আনা হয়। এই প্রস্তাবের ভিত্তিতেই আবুধাবিতে বসে তিন পক্ষ। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চিফ অফ জেনারেল স্টাফ ইগির কস্তিওকভ এবং বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। ইউক্রেনের পক্ষে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। 23 জানুয়ারির বৈঠকে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে অংশ নেওয়া আমাদের প্রতিনিধিদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা জানেন কি করতে হবে। এর আগে এই বৈঠককে যুদ্ধ বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। তিনি জানান, আলোচনার মূল বিষয় হবে ইউক্রেনের দনবাস অঞ্চল। ট্রাম্পের শান্তি প্রস্তাবে কিয়েভের আপত্তি সত্ত্বেও দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। 23 জানুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে অবশ্যই দনবাস ছাড়তে হবে। আবুধাবিতে বৈঠকের আগে 22 জানুয়ারি রাতে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। গাজা বোর্ড অব পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা জোস গ্রেমবাউমও উপস্থিত ছিলেন বৈঠকে। এর আগে উইটকফ সাংবাদিকদের বলেন, বহু মাসের আলোচনার পর এখন মাত্র একটি বিষয় নিয়ে সমস্যা রয়েছে। ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উসাকভ বলেন, সমস্যা মূলত ভূখণ্ড নিয়ে। গত বছর আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে যে আলোচনা হয়েছিল সেই অনুযায়ী ভূখণ্ডগত সমস্যার সমাধান না হলে দীর্ঘমেয়াদী শান্তির কোনো সম্ভাবনা নেই। পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের প্রায় 4 ঘন্টা বৈঠককে গঠনমূলক বলে উল্লেখ করেন উসাকভ। তিনি বলেন, ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধানে আগ্রহী পুতিন, তবে তা সম্ভব না হলে ইউক্রেনে চলমান রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে মস্কো। যুদ্ধক্ষেত্রে রাশিয়াই এগিয়ে রয়েছে। 2014 সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ সহ ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল, যা প্রায় 80% এলাকা রাশিয়ার দখলে। যুদ্ধ বন্ধ করতে বাকি অংশ থেকেই ইউক্রেনের সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে মস্কো। তবে কিয়েভের অবস্থান স্পষ্ট, দেশের জনগণের সম্মতি ছাড়া কোনো ভূখণ্ড ছাড় দেয়া হবে না। ভূখণ্ড ছাড়ের পাশাপাশি যুদ্ধ পরবর্তী ইউক্রেন নিয়ে উদ্বেগ রয়েছে কিয়েভের। এর মধ্যে অন্যতম নতুন করে রাশিয়ার হামলার শঙ্কা এবং যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার। সুইজারল্যান্ডের দাভোসে 22 জানুয়ারি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এসব বিষয়ে আশাবাদী হওয়ার কথা জানান জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত শর্তগুলো চূড়ান্ত হয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তিও প্রায় শেষ পর্যায়ে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, রুশ প্রেসিডেন্টের প্রতি আমার বার্তা স্পষ্ট, ইউক্রেন যুদ্ধ শেষ হতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানুয়ারি মাসের 3য় সপ্তাহে রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাপমাত্রা হিমাঙ্কে নিচে নামলেও বিদ্যুৎ না থাকায় 3000-এর বেশি ভবনের হিটার ব্যবস্থা অচল হয়ে পড়ে। এরই মধ্যে 23 জানুয়ারিও 2 দেশের পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। তবে আবুধাবির বৈঠক থেকে বড় কোনো অগ্রগতির আশা করছেন না বিশ্লেষকরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে দনবাস নিয়ে রাশিয়ার অবস্থান সম্ভবত বদলাবে না। যুদ্ধ থামানোর ক্ষেত্রে এটিই এখন সবচেয়ে বড় বাধা। যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের তাড়াতে একরকম উঠে পড়ে লেগেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন কিংবা বিরোধী দলের সমালোচনা কোনো কিছুই গায়ে মাখছেন না তিনি। অভিবাসীদের বিতাড়িত করতে মিনেসোটায় মোতায়েন করেছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্ট, যারা গত 6 সপ্তাহ ধরে রাজ্যটিতে বেআইনিভাবে থাকা অপরাধীদের আটক ও বহিষ্কার করছেন। আইসিই এজেন্টদের সেই অভিযান থেকে রেহাই পায়নি অপরাধ করেনি এমন মার্কিন নাগরিকরাও। এই অবস্থায় বাইরে বের হতে রীতিমতো ভয় পাচ্ছেন অভিবাসীরা। ফলে কমে গেছে এ রাজ্যের ব্যবসা বাণিজ্য, যার প্রতিবাদেই এবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আইসিই এজেন্ট প্রত্যাহারের দাবিতে রাস্তায় বিক্ষোভ করছে মিনেসোটার বাসিন্দারা।
23 জানুয়ারি মিনেসোটার তীব্র শীত -23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে হাজারো মানুষকে। এ সময় NTICE র্যালি ও বিভিন্ন প্রতিবাদী গান ও স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে জনসমর্থন বাড়াতে প্রতিবাদের আয়োজনকারীরা স্থানীয় মানুষদের কাজ বা স্কুলে না যেতে উৎসাহী করেন। ICE এর এজেন্টদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হলেও একে খুব একটা আমলে নিচ্ছে না ট্রাম্প প্রশাসন। উল্টো নতুন করে মিনিয়াপোলিস বিমানবন্দর থেকে প্রায় 100 জনকে আটক করা হয়েছে। এ নিয়ে বিমানবন্দর কমিশনের মুখপাত্র জানান, আটক ব্যক্তিদের পরিবহন না করতে মার্কিন এয়ারলাইন্সগুলোকে আহ্বান জানিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা। এর পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা ও বিমানবন্দর ব্যবহারের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। ICE এজেন্ট নিয়োগের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন মিনেসোটার বাসিন্দারা। চলতি মাসের শুরুতে ICE এজেন্টের গুলিতে রেনিগুড নামের এক নারীর মৃত্যুর পর সেটি আন্দোলনের রূপ নেয়। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ফেইথ ইন অ্যাকশন সংগঠনের নির্বাহী পরিচালক বিশপ ডোয়েন রেস্টার বলেন, আমরা চাই মিনেসোটা সহ সব রাজ্য থেকে বের হোক ICE। আমরা চাই ICE এর উপর নজর রাখুক কংগ্রেস। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনে যোগ দেওয়া কোরি ল্যাম্ব বলেন, আমাদের অনেক বন্ধু এবং ব্যবসায়ী আছে যাদের উপর আমরা নির্ভর করি। যখন তারা আতঙ্কিত বা আটক হওয়ার ভয়ে বাইরে বের হয় না, তখন সেটা শুধু নৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও প্রভাব ফেলে। মিনিয়াপলিসের রেস্তোরাঁ ব্যবসায়ী কিম বার্টম্যান বলেন, ICE অভিযানের কারণে রেস্তোরাঁগুলোর বিক্রয় ইতোমধ্যে 30% কমেছে। আমাদের অনেক কর্মী যারা আমেরিকান নাগরিক বা বৈধ কাগজপত্র আছে, তারাও এখন বাইরে বের হতে ভয় পাচ্ছে। টিকটককে ঘিরে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা নিয়ে অভিযোগ, নিষেধাজ্ঞার হুমকি ও আইন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নতুন কাঠামোয় পরিচালনার বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের টিকটকের জন্য গঠন করা হয়েছে একটি নতুন যৌথ উদ্যোগ, টিকটক USDS জয়েন্ট ভেঞ্চার LLC। যুক্তরাষ্ট্রের 20 কোটির বেশি ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তার লক্ষ্যে নতুন এই ব্যবস্থায় অ্যাপটির মালিকানা ও কাজের নিয়মে মার্কিন বিনিয়োগকারীরাও অংশ নেবেন। নতুন চুক্তি অনুযায়ী যৌথ উদ্যোগে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে থাকবে 80.1% মালিকানা এবং বাইটড্যান্সের হাতে থাকবে 19.9%। নতুন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে ক্লাউড কম্পিউটিং জায়ান্ট ওরাকল, প্রাইভেট ইকুইটি গ্রুপ সিলভার লেক এবং আবুধাবি ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান MGX। প্রতিষ্ঠানের মালিকানা 15%। পাশাপাশি ডেল ফ্যামিলি অফিস, রিভলিউশন, মেরিট ওয়ে সহ একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারীও অংশ নিচ্ছেন। এই মালিকানা কাঠামো টিকটকের ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যেখানে প্রথমবারের মতো মার্কিন বিনিয়োগকারীরা সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ পাচ্ছেন, যা কয়েক বছর আগেও কল্পনাতীত ছিল। টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ ছিল ব্যবহারকারীদের তথ্য ও অ্যালগরিদমের নিয়ন্ত্রণ। নতুন চুক্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্যের উপর ভিত্তি করে কন্টেন্ট রিকমেন্ডেশন অ্যালগরিদম নতুন করে প্রশিক্ষণ, পরীক্ষা ও আপডেট হবে। এই তথ্য ও অ্যালগরিদম সংরক্ষিত থাকবে ওরাকলের মার্কিন ক্লাউডে। ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ ছিল তা অনেকাংশে প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, অ্যালগরিদমের উপর প্রকৃত নিয়ন্ত্রণ কতটা যুক্তরাষ্ট্রের হাতে যাবে তা এখনো বড় প্রশ্ন। নতুন যৌথ উদ্যোগের CEO হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডাম প্রেসারকে এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উইল ফারেল। টিকটকের বর্তমান প্রধান নির্বাহী শাও চুকেও এই উদ্যোগের বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বোঝা যায় বাইডেন্স পুরোপুরি সরে যাচ্ছে না, বরং প্রভাব বজায় রেখে নিয়ন্ত্রণের ভার ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে। 2024 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে একটি আইন পাশ হয়, যেখানে বাইডেন্সকে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করতে বলা হয়। অন্যথায় অ্যাপ নিষিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্টও এই আইন বহাল রাখে, যদিও পরবর্তীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনটি কার্যকর না করার সিদ্ধান্ত নেন। ফলে রাজনৈতিক সমঝোতার পথ খুলে যায় এবং শেষ পর্যন্ত যৌথ উদ্যোগের পরিকল্পনা আসে।
নতুন চুক্তির প্রশংসা করে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, টিকটক এখন একদল মহান আমেরিকান দেশপ্রেমিক এবং বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারীদের মালিকানায় থাকবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের সঙ্গে কাজ করার জন্য এবং শেষ পর্যন্ত চুক্তি অনুমোদনের জন্য তাকে ধন্যবাদ। অন্য পথে হাঁটার সুযোগ থাকলেও তিনি তা করেননি। এই সিদ্ধান্তের প্রশংসা করছি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও চীন দুই সরকারই এই চুক্তিতে সম্মতি দিয়েছে। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বাইডেন্স টিকটকের মার্কিন ব্যবসায়িক কার্যক্রমের মালিকানা ধরে রাখলেও অ্যাপের ডেটা, কন্টেন্ট ও অ্যালগরিদমের নিয়ন্ত্রণ নতুন যৌথ উদ্যোগের হাতে ছেড়ে দেবে। তবে ই কমার্স ও বিজ্ঞাপনের মতো আয়বর্ধক খাতগুলো বাইডেন্সের মালিকানাধীন একটি পৃথক বিভাগের অধীনে থাকবে। নতুন যৌথ উদ্যোগ প্রযুক্তি ও ডেটা সেবার বিনিময়ে আয়ের একটি অংশ পাবে। এতে বোঝা যায়, রাজনৈতিক ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণে ছাড় দিলেও অর্থনৈতিক লাভের গুরুত্বপূর্ণ অংশ এখনও চীনের হাতে রয়ে যাচ্ছে। টিকটক নিয়ে এই চুক্তি শুধু একটি কোম্পানির মালিকানা পরিবর্তনের ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রযুক্তি দ্বন্দ্বের বাস্তব চিত্র তুলে ধরে। এই সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, তারা আর কোনো গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্ল্যাটফর্মকে চীনের পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে রাজি নয়। ওয়াশিংটনের দৃষ্টিতে টিকটক শুধু একটি বিনোদন অ্যাপ নয়, ডেটা, অ্যালগরিদম এবং জনমত প্রভাবের একটি শক্তিশালী অস্ত্র এটি। তাই যুক্তরাষ্ট্র দেখিয়ে দিল, জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা অর্থনৈতিক সুবিধা বা বাজারের যুক্তির চেয়েও রাজনৈতিক ও কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দেবে। চীনের জন্য এই চুক্তির আরেকটি কঠিন বাস্তবতা হলো, বিশ্ব প্রযুক্তি বাজারে অংশ নিতে হলে শুধু উদ্ভাবন নয়, ভূরাজনৈতিক শক্তির সমীকরণও মানতে হবে। বাইডেন্সকে মালিকানা ছাড়তে বাধ্য হওয়া আসলে চীনের প্রযুক্তি জায়ান্টদের জন্য একটি সতর্ক সংকেত, যে পশ্চিমা বাজারে প্রবেশের মূল্য এখন আগের চেয়ে অনেক বেশি। বেজিং দেখাতে চাইছে, প্রযুক্তি যুদ্ধ মানেই সম্পূর্ণ বিচ্ছেদ নয়, প্রয়োজনে অংশীদারিত্ব ও দর কষাকষির মাধ্যমেও সমাধান সম্ভব। সরাসরি সংঘাতে না জড়িয়ে কৌশলগত সমঝোতার মাধ্যমে বৈশ্বিক বাজারে অবস্থান ধরে রাখতে চায় তারা। একই সঙ্গে চীন এটাও বোঝাচ্ছে, টিকটকের মালিকানা কমলেও বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতা থেকে তারা সরে যাচ্ছে না, বরং তারা দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য সময় কিনছে। অনেক বিশ্লেষকের মতে, টিকটক নিয়ে এই সমঝোতা আসলে বৃহত্তর প্রযুক্তি যুদ্ধের একটি সাময়িক বিরতি। সামনে মূল সংঘাত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ক্লাউড প্রযুক্তি এবং ডেটা সার্বভৌমত্ব নিয়ে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।